শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 6 ফাল্গুন 1424, বাংলা 18 ফেব্রুয়ারি 2018, রবিবার। পরপর দুদিন ছুটির দিনের পরে আজকের কর্মব্যস্ততার দিন। অনেকে হয়তো ঘুম থেকে উঠে কাজের জন্য বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সবারই খুব ভালো দিন কাটুক এই প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। বরাবরের মতো আজকেও আমাদের সঙ্গে দুজন সফল অতিথি থাকবে, আর সঙ্গে থাকবো আমরা দুজন। সঙ্গে আছে আমি লাবণ্য, কিবরিয়াও আছি। সবাইকে শুভ সকাল। রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে দিন শুরু হলো আমাদের সঙ্গে যাদের, তাদের জন্য সবসময় আমাদের শুভকামনা থাকে। ফেব্রুয়ারি মাস আসলে ঢাকা শহরে আমাদের যে জিনিসটা খুব বেশি উল্লেখযোগ্য হয়ে ওঠে সেটা হচ্ছে বইমেলা। বইমেলাতে প্রচুর ভিড়, বিশেষ করে ছুটির দিনগুলোতে, এবং যারা যাচ্ছেন যাননি এখনও তারা নিশ্চয়ই যাবেন, বই কিনবেন বেশি বেশি করে। আর বই নিয়ে আসলে আমরা কথা বলছি পুরোটা মাস জুড়েই। আমাদের রাঙা সকালেও এক ধরনের বইমেলার মতোই হয়ে গিয়েছে। এখানে যারা আসছেন তারা সাহিত্যিক, কবি, লেখক। তো তারই ধারাবাহিকতায় আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন শিশু সাহিত্যিক এবং নাট্যকার রশিদ নিউটন। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। বইমেলা নিয়ে যেহেতু কথা বলছিলাম, এবারের বইমেলায় আপনার কোনো বই এসছে কিনা প্রথমে একটু জানতে চাই। হ্যাঁ, এবারের বইমেলায় প্রতিবারের মতো আমার 11টি বই এসেছে, এবং সবগুলি বই শিশুদের নিয়ে সচিত্র বই, যেগুলো কালারফুল 4 রঙা বই। 11টি বই এসেছে। আচ্ছা, এতগুলো বই কি একই প্রকাশনীর নাকি ভিন্ন ভিন্ন প্রকাশনীর? না, ভিন্ন ভিন্ন প্রকাশনী থেকে এসেছে বইগুলো। ঠিক আছে, একটু ছোটবেলা থেকে শুরু করি। আমরা যতদূর জানি যে পাবনায় আপনার জন্ম, ওখানে কতটা সময় ছিলেন এবং কেমন ছিল সবকিছু মিলিয়ে? আসলে পাবনায় কেটেছে আমার শৈশব এবং কৈশোরের দুরন্ত দিনগুলো আর কি। শৈশবটা কেটেছে একেবারে একটা অজ গ্রামে, যেখানে আমার জন্ম, যেটা আমার জন্মভিটা, আমার মানে দাদা বাড়ি যেটা আর কি। ওইটা ছিল পাবনার চাটমোহর উপজেলার সজনাই নামে একটা নিভৃত পল্লী। আচ্ছা, ওখানে জন্ম এবং বেড়ে ওঠাও গ্রামীণ আবহে একেবারেই, মানে ফুল, পাখি, নদী, মাঠ, আদিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, যেগুলো এখন আসলে আমাদের শহুরে শৈশবে একেবারেই মানে পাওয়া যায় না। সেই শৈশবগুলো আমি দেখেছি। আমি, আমার দাদা গৃহস্থ ছিলেন, আমি আমার দাদার সঙ্গে মাঠে গিয়েছি। দাদা মাঠের কাজ তদারকি করতেন নিজে, সেই সঙ্গে আমিও দেখতাম কিভাবে কৃষকেরা ফসল বনে, ফসল কাটে, ধান মাড়াই করে। এগুলো আমার নিজের চোখে দেখা, এবং এগুলো থেকে আমি আসলে অনেক মজা পেতাম। তারপরে গ্রামীণ শৈশবে যেগুলো থাকে, বাটুল নিয়ে পাখি শিকারে বের হওয়া, তারপরে ফুল তোলা, মালা গাঁথা, বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করা, গোল্লাছুট, দাঁড়িয়ে বান্ধা, হাডুডু, যে খেলাগুলো আসলে এখন মানে বিলুপ্ত প্রায় বলা চলে। একেবারে প্রত্যন্ত গ্রামে গেলে টের পাওয়া যায় হ্যাঁ কিছুটা। হ্যাঁ, আমরা এইগুলোর মধ্যে দিয়ে বেড়ে উঠেছি, মানে শৈশবটা কাটিয়েছি। সুতরাং শৈশবটা সত্যি স্বপ্নীল ছিল। গ্রামীণ শৈশব কিন্তু খুবই উপভোগ্য, এবং আসলে স্মৃতিতে এখনো মধুর, অম্লমধুর স্মৃতি। সেদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম তো, আমাদের জেনারেশন নিয়ে কথা হচ্ছিল। ইনফ্যাক্ট তো আমরা একদিক থেকে খুব লাকি জেনারেশন, ইন এ সেন্স যে আমরা গ্রামীণ শৈশব পেয়েছি, আমরা একটা শহরতলি জীবন পেয়েছি, আমরা একটা শহুরে জীবন পেয়েছি। সুতরাং আমরা 3 ধরনের জীবন সম্পর্কেই মোটামুটি জানি। কিন্তু আমাদের পরের জেনারেশন যারা শহরে বড় হচ্ছে, ওরা হয়তো বা কখনোই গ্রামের সেই যে আদি যে নির্যাস, সেটা কখনোই তারা পাবে না। বইয়ে বোধহয় কিছুটা পায়। এগুলো কি আপনার বইয়ে আসে কিছুটা? হ্যাঁ, আমি আসলে আপনার কথা শেষ হলেই, আপনি জিজ্ঞেস না করলেও বলতে শুরু করতাম যে সেই জীবনটাকে, আমাদের সেই সুন্দর সুবর্ণ মানে স্মৃতি বিজড়িত লাইফটাকে আসলে এই প্রজন্মের কাছে বা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরিচিত করে দেওয়ার জন্য আসলে আমার লেখায় এগুলো রসদ হয়, এগুলো উপাদান হয়। আমি আমার গল্পের মধ্য দিয়ে, ছড়ার মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে এবং নাটকে আমি এই সমস্ত ঘটনা তুলে আনবার চেষ্টা করেছি, এবং কিছু চরিত্র নিয়ে এসেছি যেগুলো ছোটোবেলায় আমার নিজের চরিত্র বা আমার পারিপার্শ্বিক যে চরিত্রগুলো ছিল সেগুলো থেকে উঠে আসা। তো আসলে লেখকদের একটু স্মৃতিকাতরতা মনে হয় বেশি থাকে, তো আমারও সেটা আছে, এবং আমি আসলে মাধ্যম হিসেবে মানে প্রজন্মের সাথে প্রজন্মের সেতু বন্ধন তৈরি করে দেওয়ার জন্য আমার লেখনী শক্তিটাকে আসলে ব্যবহার করি। চমৎকার। আমরা ছোটবেলার গল্প তো শুনলাম, আরও শুনবো নিশ্চয়ই, পরিবারের গল্পও শুনবো, পরিবারে কে কে ছিলেন, স্কুল কলেজ কোথায় কেটেছে। তবে তার আগে আপনার সম্পর্কে দর্শকদের আগে একটু জানিয়ে আসি। রশিদ নিউটন একজন প্রতিশ্রুতিশীল শিশু সাহিত্যিক ও নাট্যকার। সাহিত্যের বিভিন্ন শাখায় তার বিচরণ থাকলেও শিশু সাহিত্যেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ যাবৎ তার প্রকাশিত বইয়ের সংখ্যা 30টির বেশি।
আঁকা আঁকিতেও দক্ষতা আছে তার। নিজের বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ নিজেই করে থাকেন। টিভি নাট্যকার হিসেবেও পরিচিত রশিদ নিউটন 2 দশক ধরে তালিকাভুক্ত আছেন নাট্যকার হিসেবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে। পাশাপাশি তিনি একজন গীতিকারও। তার লেখা গান নিয়ে বিভিন্ন শিল্পীর এ পর্যন্ত 30টি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। চলচ্চিত্রের জন্য গান লিখেছেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে এরই মধ্যে পেয়েছেন কবি নজরুল স্মৃতি পরিষদ পুরস্কার, মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পরিষদ পুরস্কার, সুচিত্রা সেন স্মৃতি একাডেমি পুরস্কার, জহির রায়হান সম্মাননা, বেতার নাট্যকার ও নাট্যশিল্পী সম্মাননা, ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিট পুরস্কার প্রভৃতি। আমাদের আজকের অতিথির কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। পুরস্কারের প্রাপ্তির গল্প, এই গল্পগুলো তো নিশ্চয়ই করবো এবং বিভিন্ন বই লিখেছেন, এগুলো গল্পগুলোও করব। যেটা বলছিলাম, আমি একটু পরিবারের গল্প শুনবো। পরিবারে কে কে ছিলেন একটু শুনে নিই। পরিবারের কে কে ছিলেন অর্থাৎ আগে কে কে ছিলেন? এখন তো আমার পরিবার একটা আলাদা পরিবার হয়েছে। আমার পরিবারে আসলে আমরা যৌথ ফ্যামিলিতে ছিলাম একটা সময়। দাদা দাদি, চাচা চাচি, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, সবাই মিলেমিশে একসঙ্গে ছিলাম। একটা যৌথ পরিবার, একটা মজার পরিবার, যেটি এখন খণ্ডিত হতে হতে আসলে আমরা মানে একক পরিবারে পরিণত হয়ে গেছে সব। কিন্তু আমি যৌথ পরিবারেই ছিলাম এবং আমার সব আত্মীয় স্বজন মানে একটা যৌথ ফ্যামিলিতে যারা থাকে সবাই ছিলেন এবং মিলেমিশে ছিলাম একটা সময়। তার পরবর্তীতে বাবার চাকরির সুবাদে আমাদের গ্রাম থেকে শহরে চলে আসতে হয়। মফস্বল শহর, কিন্তু শহরে চলে আসতে হয়, আলাদা পরিবার হয় এবং তারও পরবর্তীতে আমার নিজের পরিবার হয়। লেখালেখিটা আসলে শুরু করলেন কবে থেকে? আসলে মনে হলো কবে থেকে যে পড়াশোনার বাইরে আমি একটু অন্য কিছু লিখতে পারি, নিজের মতো করে লিখতে পারি? আমার লেখালেখির শুরুটা আসলে ছোটবেলা থেকেই। জি। স্কুল ম্যাগাজিনগুলোতে লেখার একটা তাগিদ ছিল, মানে শিক্ষকদের একটু মানে প্রেশারও ছিল। আমি একটু ভালো ছাত্র ছিলাম, যার কারণে আমাকে লিখতেই হতো। ছোট ছোট ছড়া লিখতাম তখন, পরবর্তীতে ছোট ছোট গল্প। এগুলো লিখতে লিখতে আসলে ইচ্ছেটা প্রবল হতো যে আমি আসলে লিখতে পারি, আমার লেখা উচিত। আর আমাদের সময়ে পরবর্তীতে আমাদের সময় খুব দেয়াল পত্রিকা কালচারটা ছিল। আমরা নিজেদের হাতের লেখা দেয়াল পত্রিকা প্রকাশ করতাম এবং ওই সময়েই আমি কোনো গ্রামার ছাড়াই ছবি আঁকার মানে চেষ্টা করতাম এবং দেয়াল পত্রিকাগুলো নিজেই অলংকরণ করতাম এবং ওইখানে আমি নিজে লিখতাম, অন্যরা লিখতো। আর বিভিন্ন ম্যাগাজিন সংগ্রহ করতাম বাবার সাথে। বিভিন্ন জায়গায় যাবার সুবাদে রেল স্টেশনগুলোতে দেখতাম অনেক বই বিক্রি হতো এবং বেশ সস্তায় বইগুলো কেনা যেত। আমি আমার জমানো টাকা দিয়ে বাবার কাছ থেকে টাকা নিয়ে ওই বই কিনতাম, গল্পের বই কিনতাম, পড়তাম। পড়তে পড়তে আমার খুব ইচ্ছে করতো, খুব ছোটোবেলাতেই ইচ্ছে করতো যে এরকম যদি আমিও লিখতে পারতাম, কখনো যদি এরকম মলাটবদ্ধ বইয়ে আমার নাম দেখা যেত তাহলে বোধহয় আমার খুব ভালো লাগতো। তো এরকম স্কুল ম্যাগাজিনগুলোতে লিখতে লিখতে, দেয়াল পত্রিকাগুলোতে লিখতে লিখতে এবং পড়তে পড়তে মূলত আমার বাবার প্রচুর বইয়ের কালেকশন ছিল। আমি যেগুলো ছোটবেলায় পড়েছি, নজিবুর রহমান সাহিত্যরত্ন, আকবর হোসেনের সেই কি পাইনি, অবাঞ্ছিত, মেঘ বিজলি বাদল, যেগুলোর নামও হয়তো এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা জানেন, অথচ কি অসাধারণ সাহিত্য ছিল, কি অসাধারণ ভাষার চর্চা ছিল। ছোটবেলা থেকে এগুলো পড়তাম এবং আমার খুব ইচ্ছে করতো যে আমি এরকম ভাষায় যদি লিখতে পারতাম। তো মূলত বাবার উৎসাহে, অনুপ্রেরণায় লেখার শুরুটা। আর আনুষ্ঠানিকভাবে বলা চলে লেখার শুরুটা আমার 88-র বন্যা যখন সারা দেশ ভেসে গেল। আমার বাবা, উনি লেখক নন, কিন্তু একটি কবিতা লিখেছিলেন, যার কয়েকটা লাইন মনে আছে এরকম, যে সর্বনাশা বন্যা পলকেতে সেজে সব কিছু গ্রাসে, যেন রাক্ষসী কন্যা, নিমেষেতে সেজে ধ্বংসিল আজি পথ ঘাট মাঠ বাড়ি, মাতা হারিয়েছে শত শত শিশু, স্বামী হারিয়েছে নারী। এই কথাগুলো আমাকে ভীষণ নাড়া দিল। মনে হলো যে ছন্দ মিলিয়ে, মাত্রা মিলিয়ে এত সুন্দর করে মানে কষ্টের কথা বলা যায়, আবার আনন্দের কথাও বলা যায় লেখার মধ্য দিয়ে। কোন ক্লাসের স্টুডেন্ট তখন আপনি? তখন আমি ক্লাস 5-এ পড়ি। ও ওকে। তো ওই সময় এটা দেখে আমি মোটামুটি লিখতে শুরু করলাম ছন্দ মিলিয়ে কবিতা। মানে বাবা যেহেতু পেরেছে আমিও পারবো। হ্যাঁ, ছন্দ মিলিয়ে কবিতা। এবং প্রথম আমি যেটি লিখলাম একটু ছন্দমাত্রার তো গরমিল ছিলই, তারপরেও পড়ে বাবা খুবই উৎসাহিত করলেন, যে বললেন যে তুমি যদি লেখো ভবিষ্যতে হয়তো তুমি ভালো লেখক হতে পারবা। বাহ, তো এই যে উৎসাহটা, প্রথম প্রেরণা, এটি আমাকে আসলে আজকের এই পর্যায় পর্যন্ত নিয়ে এসেছে। চমৎকার। তো প্রথমে ছড়া দিয়ে আপনি শুরু করলেন এবং তারপরে হয়তো অন্যান্য মাধ্যমগুলোতেও গেছেন, কিন্তু প্রথম বই কবে বাজারে আসলো?
প্রথম বা বই বাজারে প্রকাশনার আসলো, কথাও যদি বলি, প্রথম কোনো কবিতা বা ছড়া, মানে প্রথম প্রকাশনাটা আসলে কি? প্রথম প্রকাশনা আসলে ওরকম বললে তো দেয়াল পত্রিকাটাকে আমরা আসলে প্রকাশনা বলবো কিনা বুঝতে পারছি না। দেয়াল পত্রিকাতে প্রথম আমার লেখা প্রকাশ হয় স্কুল স্কুলে, লাইফে। পরবর্তীতে আমাদের এলাকা থেকে সচেতন সাহিত্য পরিষদ নামে একটা সংগঠন আছে, ওখান থেকে ম্যাগাজিন বের হয়, ম্যাগাজিন মাসিক ম্যাগাজিন বের হয়। ম্যাগাজিনে প্রথম আমার একটি ছোট্ট মানে 8 লাইনের একটি ছড়া প্রকাশিত হয়। সেটি আমার আসলে আনুষ্ঠানিকভাবে প্রথম প্রকাশিত লেখা। আর প্রথম গ্রন্থাকারে লেখা যদি বলি 1998 সালে ঢাকা অমর একুশে বইমেলায় আমার একটি কাব্যগ্রন্থ বেরিয়েছিল, নির্ঘুম রাতের বিলাপ। এটি ছিল আমার প্রথম প্রকাশনা, মানে একক প্রকাশনা। বাহ। আম, তো ছড়া দিয়ে আপনি শুরু করলেন, ছড়ার বই কি প্রথমে বের হলো নাকি অন্য কোনো না, আসলে আমার জীবনে প্রথম কোনোটি প্রথমে আসেনি লেখালেখির জগতে। যেরকম আমার সবচেয়ে পছন্দের ছড়ার বই মানে যেটি আমার করবার ইচ্ছা ছিল, সেটি এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। শিশুতোষ গল্প, যেটি আমি সুন্দর করে অলংকরণ করে খুব সুন্দর মনের মাধুরী মিশিয়ে লিখেছি, সে বইটি এখনও প্রকাশিত হয়নি। 30টিরও বেশি বই প্রকাশিত হয়ে গেছে, কিন্তু এগুলো প্রকাশিত হয়নি। আসলে হয়নি মনে হয়েছে যে এই বইটার অলংকরণ আমার মনের মতো হয়নি। এই আচ্ছা, ছড়া গ্রন্থটির অলংকরণ আমার মনের মতো হয়নি। হয়তো সবচেয়ে ভালো লাগার জিনিসটা হয়তো আরো বেশি ভালো করে, বেশি পলিশ করা, আরো বেশি হ্যাঁ, চমৎকার করা যায় এরকম আর কিভাবে? কি। হয়তো আসলে পূর্ণ পরিতৃপ্তি হয়তো কখনোই আসে না, তারপরও রয়ে গেছে আগামীতে কোনো এক সময় প্রথম প্রকাশ হয়তো কততম মানে প্রকাশনা হিসেবে প্রকাশিত হবে এটা বলতে পারছি না। শুভকামনা থাকবে, যত তাড়াতাড়ি বের হয় ততই বরং ভালো, কারণ ওই অনুভূতিটা একসময় দেখা যায় যে কোনো একটা সৃষ্টিকে নষ্টও করে ফেলতে পারে, যে না, এটা প্রকাশেরই দরকার নেই। সেটাও হতে পারে। আপনি আরও বিভিন্ন মাধ্যমে নিজেকে বিকশিত করেছেন। আমরা যদি বলি, শুধু সাহিত্যের জায়গাতেই আপনি থেমে থাকেননি, একটা স্পেশালিটি আপনার মধ্যে চলে আসলো শিশু সাহিত্য নিয়ে। আমরা যে বলছি শিশু সাহিত্যিক, এটা আসলে বলার কোনো সুযোগ আছে কিনা? প্রথম কথা হচ্ছে এটা, যে কোনো সাহিত্যিককে বিশেষভাবে বিশেষায়িত আসলে সাহিত্যিক তো সাহিত্যিকই, রাইট। লেখক লেখকই। লেখককে আসলে বিভাজন করাটা খুব সমুচিত আমার কাছে মনে হয় না। তারপরও যে যেটা বেশি লেখে সেই আইডেন্টিটিটাই তৈরি হয়ে যায়। সেই হিসেবে যদি শিশু সাহিত্যিক বলা হয় বা বলা যায়, এটি ভুল হবে না নিশ্চয়ই। জি। যেহেতু আমার শিশু প্রকাশনার সংখ্যা বেশি আমার লেখালেখির জীবনে, সেহেতু আমি নিজেকে আসলে শিশু সাহিত্যিকই মনে করি। আচ্ছা, আর শিশু সাহিত্যে আমার আশাটা আমার নিজের শিশুকেন্দ্রিক। অর্থাৎ আমার শিশু সাহিত্যে আনুষ্ঠানিকভাবে 4 বছর আগে শিশু সাহিত্যের প্রকাশনাটা সিরিয়াসলি শুরু করি। আমার মেয়ে, একমাত্র মেয়ে আর কি, সালসাবিল রশিদ অঝর, ওর জন্মগ্রহণের পর আমার ইচ্ছে হলো হঠাৎ করে যে ও তো একসময় পড়তে শিখবে, আলতো আলতো বলিতে ছড়া পড়বে, গল্প পড়বে এক সময়। তো ওকে আমার কোনো ছড়া ওর কণ্ঠে তুলে দেওয়া যায় কিনা, যে প্রথমে ও বাবার ছড়া পড়তে পড়তে ছড়া পড়তে শিখবে, ছড়া মুখস্থ করতে শিখবে। এই ভাবনা থেকে আসলে আমার খুব একটা গ্রন্থাকারে প্রকাশের তাগিদটা আমি অনুভব করি, এবং অলংকরণের ক্ষেত্রে একটু সংকট তৈরি হয়। ছড়ার বই তো আসলে অলংকরণ ছাড়া মানে বাচ্চাদের কাছে ভালো লাগবে না। আমার মেয়ের উপলক্ষে প্রকাশিত হলেও তো আসলে আসলে অনেক ছেলেমেয়েরা বইটি পড়বে, এটা পড়বে। right। এরপরে আমি অলংকরণ শিল্পীদের পেছনে বলা চলে ছুটতে শুরু করলাম। তো দেখলাম যে আসলে যার অলংকরণ শিল্পীর বড় অভাব আমাদের। আচ্ছা। তো আমার বইটা অলংকরণের জন্য তারা যে সময় চাইলেন, তাতে আসলে আমি মেয়ে বড় সামনে হয়ে যাবে। বইমেলা ছিল। স্যার, আমরা বইয়ের অলংকরণ নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আমি একটা সংকটের কথা দিয়ে শেষ করেছিলাম, জি। যে অলংকরণ শিল্পীদের পেছনে ছুটতে ছুটতে দেখলাম যে আমার বইটা আসলে আমি মেলায় প্রকাশ করতে পারবো না। তো তখন আমার ওয়াইফ, ও আমাকে অনুপ্রাণিত করে, সব বিষয়ে ভীষণ অনুপ্রাণিত করে। তখন সে বলল যে আসলে তোমার লেখা ছড়া সব তোমারই মেয়ের জন্যে। তো তুমি তো আগে আসলে আমাকে চিঠি টিঠি যখন লিখতে, মানে বিবাহোত্তর আর কি, তখন তো দেখতাম চিঠির মধ্যে খুব সুন্দর সুন্দর কার্টুন এঁকে নানা কথা লিখতে। তো তুমি একটু সাহস করো না। তো আমি সাহসটা করলাম আর কি। একসময় আঁকাআঁকির অভ্যাস ছিল, মাঝে অনেক বড় একটা গ্যাপ ছিল। তো ছড়ার থিম অনুযায়ী আঁকতে আঁকতে দেখলাম যে হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে অনেকেই উৎসাহিত করলো এবং প্রকাশকরাও উৎসাহিত হলেন ছবি দেখে, যে না, ভালো অলংকরণ হয়েছে। এরপরে বইটি প্রকাশিত হলো এবং প্রথম
ছড়া গ্রন্থ আমার মেয়ের নামের সঙ্গে মিলিয়ে, ওর নাম অঝর, আমি ছড়া গ্রন্থটির নাম রাখলাম ছড়ার বৃষ্টি অঝর ধারায়। এরপর আসলে ছড়ার বৃষ্টি মানে অঝর ধারায় ঝরতে শুরু করলো আর কি, এবং এটি হলো আমার প্রথম শিশুতোষ বই। তো তখনই এর পরবর্তীতে গল্প তখনই কি গ্রন্থগুলো। সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আমি আমার যে আইডেন্টিটিটা সেটা এদিকেই করব, আমি আরো বেশি বেশি লিখতে হ্যাঁ, চাই? আসলে প্রশংসা হলো কাজের প্রেরণা। জি। তো দেখলাম যে অনেকে প্রশংসা করছে, প্রশংসা তো মহৌষধ। শুনতে আসলে ভালোই লাগে। আর আমি একটু বাছবিচারও করতে আসলে জানি মনে হয়। আমি তো প্রচুর শিশুতোষ বই আগে থেকেই পড়তাম। ছোটবেলায় বিভিন্ন কম্পিটিশন যেগুলো হতো, বিভিন্ন শিশু কিশোর প্রতিযোগিতা, মৌসুমী প্রতিযোগিতা, ইসলামিক ফাউন্ডেশন প্রতিযোগিতা প্রচুর অ্যাটেন্ড করেছি এবং প্রচুর পুরস্কার পেয়েছি। মানে আমি প্রথম ছাড়া দ্বিতীয় হয়েছে কোনোদিন আমার মনে পড়ে না এই সমস্ত কালচারাল কম্পিটিশনে। তো প্রচুর শিশুতোষ বইও মানে পুরস্কার পেতাম, শিশু একাডেমি কর্তৃক প্রকাশিত অনেক বই, শিশু পত্রিকা সহ। তো পড়তাম এবং আমার পরবর্তীতে মনে হলো যে আসলে আমার লেখাগুলো একেবারে মানে মানহীন আমার কাছে মনে হয় না, মনে হয় যে না আমি বোধহয় লিখতে পারছি। আচ্ছা। এবং শিশু সাহিত্যে অনেকে উৎসাহিত করতে শুরু করলো, প্রকাশকরা যোগাযোগ শুরু করলেন, বই পাণ্ডুলিপি চাইতে শুরু করলেন, এবং আমিও সাহসী হলাম যে না তাহলে শিশু সাহিত্য নিয়ে আসলে কাজটা করা যায়। আমি শিশু মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করি একদম আমার মেয়েটার ছোটবেলা থেকেই, এবং আমরা তো আসলে কিছু কিছু ছেলে মেয়ে আমার চারপাশেই বড় হয়েছে, আমার ভাগিনা ভাগিনী ভাতিজারা। দেখেছি শিশু মনস্তত্ত্বটা কী জিনিস। একসময় আমি আমার আঁকা ছবি নিয়ে প্রদর্শনী করতাম বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলগুলোতে। দেখতাম যে বাচ্চারা কি ধরনের ছবির সামনে গিয়ে বেশি দাঁড়ায়, কি ধরনের কালার ওরা পছন্দ করে, একই ছবি 3 রকমভাবে 3 কালার দিয়ে এঁকে দেখতাম কোন কালারটা ওদেরকে আকৃষ্ট করে। এখন এরকম নিজেই ছবি নিয়েও শিশু আমি হয়ে একটু যাওয়া গবেষণা নিয়ে। করার চেষ্টা করেছি। শিশুরা কোন বইগুলোর সামনে গিয়ে বেশি দাঁড়ায়, কোন ছবিগুলো দেখে বই কেনে। আমি মেলায় ঘুরে ঘুরে আমার প্রকাশনা আসার আগে এগুলো খেয়াল করতাম। সব কিছু মিলিয়ে আমার মনে হলো যে আমি বোধহয় শিশু মনস্তত্ত্বটা অনুধাবন করতে পারছি অনেকটা, এবং তাদের পছন্দের সাথে মিলিয়ে প্রকাশনাগুলো পরবর্তীতে প্রকাশ করতে শুরু করলাম। বিউটিফুল। এবং যদি একটু বৈষয়িক দিকেও বলি, সেটা হচ্ছে যে কম্পারেটিভলি কি শিশু সাহিত্য অন্য সাহিত্যের চাইতে একটু বেশি সেল হচ্ছে এইসব মেলাতে বা বাজারে? আহ, আমার দৃষ্টিতে সেরকমই মনে হয়। কারণ শিশুরা যখন মেলায় যায়, একটা অভিভাবক যখন শিশুকে নিয়ে মেলায় যায়, অভিভাবকেরা অনেকে বই দেখে, পছন্দ না হলে রেখে দেয়, চলে আসে। কিন্তু একটা শিশু যখন একটা পছন্দের বই ধরে, ধরে ফেলে, হ্যাঁ। কিনে না দিলে সে কান্নাকাটি শুরু করবে, সে কিছুতেই ওখান থেকে যেতে চাইবে না। যার কারণে অভিভাবকদের ইচ্ছে হোক বা না হোক বই তাকে একটা বা দুটা কিনে দিতেই হয়। সুতরাং লেখকের টার্গেট থাকে শিশু কোন বই ধরবে। একটু আসলে কি বলবো যে ক্লাসিক কমার্শিয়াল উভয় দিকই মাথায় রাখতে হয়, তা না হলে আচ্ছা। আসলে এটিকে শিল্প হিসেবে প্রতিষ্ঠা করা যাবে না, খুবই ডিফিকাল্ট, বা রাইট। এই শিল্পের সঙ্গে যারা জড়িত তারা আসলে টিকে থাকতে পারবে না। তো আমি মনে করি যে সেল টার্গেট থাকলেও আমি যেটা করি যে বাচ্চাদের মনস্তত্ত্ব বুঝে প্রত্যেকটি লেখার শেষে, একদম শেষে গিয়ে যেন একটা মেসেজ থাকে, একটা সুন্দর গল্প, মজার গল্প, ফানির গল্প, ফুল পাখি পরি, রাজবাড়ি বা পাতালপুরি, আমি যাই দেখাই না কেন গল্পে, শেষে গিয়ে যেন একটা মেসেজ থাকে যে হ্যাঁ এইটা করতে হবে, এটা করা যাবে না। রাইট। এবং শিশুদের মধ্যে যেন এই প্রভাবটা পড়ে এই বইটা পড়ে, এইটার চেষ্টা সেক্ষেত্রে থাকে। বলতে পারো অলংকরণ তাহলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ ওরা তো বইটা কেনার সময় কিন্তু একদম পড়ে না, তো দেখেই কিন্তু বইটা পছন্দ করে। এটা অবশ্য নিঃসন্দেহে বলা যায় যে অলংকরণটা ভীষণ জরুরি বাচ্চাদের বইয়ের জন্য। ওরা আসলে পড়তে এবং দেখতে দুটোই পছন্দ করে। প্রথমে গিয়ে অবশ্য প্রচ্ছদটা দেখে তারা আকৃষ্ট হয়, True. প্রচ্ছদের যে ছবিটা ভালো লাগে সেই বইটা তারা প্রথম ধরে, এরপর বই খুলে পৃষ্ঠা উল্টাতে থাকে এবং দেখতে থাকে যে ছবিগুলো কেমন হয়েছে। এক্স্যাক্টলি। এরপরে 2-1 পৃষ্ঠা পড়ার চেষ্টা করে যে গল্পটা কি, গল্পের সঙ্গে ছবিটা মেলে কিনা। বিশেষ করে অভিভাবকরা তখন দেখেন যে আসলে গল্পের শুরুটা কেমন, শেষটা কেমন, গল্পের সঙ্গে ছবিগুলো আসলে যায় কিনা। তখন তারা দেখে বাচ্চাদের বইগুলো দেয় আর কি তাদের পছন্দ অনুযায়ী। রাইট। আমরা বইয়ের কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই ইন জেনারেলি, যে আমরা যে যুগে বা যে সময়ে শিশু ছিলাম সেখানে ঠাকুরমার ঝুলি কিংবা সেই রাজকন্যা রাজপুত্রের গল্প, আর এখনকার শিশুরা যারা জন্মের পরেই হাতে ট্যাব পাচ্ছে, মোবাইল পাচ্ছে, তাদের ক্ষেত্রে গল্পের ধরন বা কন্টেন্ট সে আগের মতোই আছে কিনা নাকি পরিবর্তন হয়ে গেছে? এখন তো আসলে শিশুতোষ বইয়ের মধ্যে আমরা এলিয়েনদের গল্প নিয়ে বেশি বই লিখছি, রোবোটিক
নানা কাহিনী গল্প নিয়ে আসার চেষ্টা করছি। এগুলো হচ্ছে সময়ের সাথে সঙ্গতি রেখে বাচ্চাদের আকৃষ্ট করার জন্যে। যারা টেলিভিশনে যেগুলো দেখছে, এখন টেলিভিশনের তো বড় প্রভাব শিশুদের ওপর, যেগুলো দেখছে এগুলো যখন এই চরিত্রগুলো যখন বইয়ের পাতায় তারা খুঁজে পায়, এগুলোর প্রতি আকৃষ্ট একটি বেশি হয়। মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরুত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangasakal@mazranga.tv এই ঠিকানায়। দর্শক, সঙ্গে আছেন শিশু সাহিত্যিক ও নাট্যকার রশিদ নিউটন। ফিরে যাচ্ছি তার কাছে। তো আমরা লেখার বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে আপনি শিশুদের ক্ষেত্রে লেখার সময় কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেন, বা এখন সম্প্রতি যারা আমরা আসলে এখনকার বাচ্চারা তো যেটা কিবরা বলছিল, ট্যাব, ফোন সব কিছু নিয়ে আসলে থাকছে, সেই ক্ষেত্রে আপনার লেখার বিষয়গুলো কেমন থাকে? হ্যাঁ, সমসাময়িক যেটা আমি এর আগে বলছিলাম, মাঝখানে আমি কিছু বই দেখিয়ে দেবো দর্শকদের। রাইট, হ্যাঁ, বলুন, সমসাময়িক কন্টেন্টগুলো তো থাকেই। তবে আমরা এখন শিশু সাহিত্যিক যারা নিজেদেরকে বলছি, তারা চেষ্টা করছি আমরা যে ঠাকুরমার ঝুলি, যেগুলো গল্প শুনতাম দাদা নানা নানির মুখ থেকে, সেগুলো গ্রন্থাকারে প্রকাশ করে। এখন আসলে আমাদের দাদা নানা নানিরা ঠাকুরমার ঝুলি শোনান না, এখন গল্পের ধরনও পাল্টে গেছে। কিন্তু আমরা আমাদের শৈশবটাকে ফিরিয়ে আনার জন্যে আমরা আসলে ওই ঠাকুরমার ঝুলি বা বাঙালির হাসির গল্প যেগুলো ছিল, আমাদের ঐতিহ্যের উপর নির্ভর করে বিভিন্ন গল্প রচিত হতো, আমাদের গাথা লোক কাহিনীর উপর নির্ভর করে যে সমস্ত গল্পগুলো মানে তখন কথিত হতো, আসলে লিখিত কম ছিল, মুখোমুখি গল্পগুলোর প্রচলন ছিল বেশি। সেই গল্পগুলো আসলে আমরা গ্রন্থাকারে এখন প্রকাশ করবার চেষ্টা করছি। সমসাময়িক ঘটনা, বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন সায়েন্স ফিকশন, সায়েন্স ফ্যান্টাসি গল্পের পাশাপাশি আমরা ঠাকুরমার ঝুলি, রূপকথার গল্প, এগুলোকে আসলে ফিরিয়ে আনবার চেষ্টা করছি আর কি লেখার মাধ্যমে। রাইট। আমি যে বইগুলো দেখাচ্ছি দর্শকদের এক এক করে, খুবই চমৎকার প্রচ্ছদ, এবং ভেতর দিকে দেখলে মনে হচ্ছে একটু পড়ি। বইগুলোর ভেতরটা মনে হচ্ছে একেবারে শিশু হয়ে যায়। রাইট, লাবণ্য সবসময় সেটা চেষ্টা করে। তো এইগুলো নিয়ে একটু জানতে চাই, কত বছরের বাচ্চাদের জন্য এগুলো, মানে কোন সময়ের জন্য? হ্যাঁ, এখানে যে বইগুলো আপনার এবং আপার হাতে রয়েছে, এই বইগুলো আসলে একদম প্রি চাইল্ড, মানে আলতো আলতো বলিতে পড়তে শেখার পর থেকে 8 বছর বয়সে শিশুদের জন্য মানে উপযোগী আর কি। একটু বড় বড় ছবি, অল্প লেখা, যাতে তারা নিজেরা বানান করে উচ্চারণ করে করে পড়তে পারে এবং গল্পগুলো অনুধাবন করতে পারে, গল্পের মজাগুলো নিতে পারে। সেরকম আসলে ছোট ছোট বাচ্চাদের 8 বছর পর্যন্ত বাচ্চারা এই বইগুলো পড়ে মজা পাবে। যেমন সুন্দর সুন্দর সমিল শব্দ দিয়ে ছন্দ মিলিয়ে ছড়া, তেমনি ছোট ছোট বাক্যে গল্প যুক্তাক্ষর যত কম রাখা সম্ভব হয় তেমন। আবার কিছু আমাদের অ্যান্টিক শব্দ আছে যেগুলো বাচ্চাদের শেখানো দরকার, বিলুপ্ত হয়ে না যায়, সেই শব্দগুলো গল্পের মধ্য দিয়ে নিয়ে আসা, এই প্রচেষ্টাগুলো আছে আর কি। বাচ্চারা এখান থেকে আর নীতি নৈতিকতার কিছু বিষয় তো থাকছেই প্রতিটা বইতে। আমার এটা খুব পছন্দ হয়েছে, খরগোশ এবং হরিণ ছানা, ওটা প্রচ্ছদটা অনেক সুন্দর। এটাও একটা বন্ধুত্বের গল্প নিয়ে, এবং শেষে আসলে খরগোশ আর হরিণ ছানার যে মানে ছবিটা খুবই শিশুতোষ ছবি, খুব চমৎকার। আমার তো মনে হয় বড়দেরও পড়া উচিত, কারণ বড়দের মাঝে মাঝে ছোট হওয়া উচিত। আলটিমেটলি যেটা হয়, শিশু সাহিত্য ছোটদের চেয়ে বড়রা পড়ে বেশি, তাই নাকি? কারণ এই বইগুলো তো আসলে অনেক বাচ্চা আছে যারা শুনতে চাইবে। আমার মেয়ে যেরকম আমার কাছ থেকে, তাকে প্রতিদিন অনেকবার একই গল্পের বই পড়ে পড়ে শোনাতে হয়, বাবা এই গল্পের বইটি আমাকে, এই গল্পটি আমাকে শোনাও। তখন পড়ে পড়ে শোনাতে হয়, যার কারণে নিজেকে পড়তে হয়, তারপর ছেলেদের বাচ্চাদের এখান থেকে মেসেজগুলো ওদেরকে মানে বোঝাতে হয়। তো মনে হয় যে শিশু সাহিত্য শুধু শিশুরাই পড়ে না, বড়রাই বেশি পড়ে। এগুলো একটু যদি প্রাইস নিয়ে একটু জানতে চাই, অনেক দর্শকেরই কোয়ারি থাকতে পারে, এই বইগুলোর দাম কিরকম? এই বইগুলো আসলে মূল্য তো একটা রাখা হয় প্রকাশনা কর্তৃক, এর চেয়ে 100 টাকার মধ্যেই মূল্য রাখা হয়। 100 টাকার মধ্যে 25% তো একটা ডিসকাউন্ট থাকে, তার মানে সাধারণ মানুষের কেনার সামর্থ্যের মধ্যেই। বইগুলো যদিও 4 কালার, তারপরেও এগুলো আসলে কম লাভে প্রকাশকরা দিতে চান, যে বাচ্চাদের হাতে বই তুলে দেওয়াটা মূল লক্ষ্য থাকে। যেহেতু 4 রঙা, এটার কস্টিংটা
বেশি পড়ে। সীমিত লাভে প্রকাশকরাও চান যে শিশুরা বই পড়তে উৎসাহিত হোক, তাদের হাতে বই যাক, যার কারণে 100 টাকার মধ্যেই মূল্য রাখা হয় এবং কমিশন ডিসকাউন্ট দিয়ে মানে 60 টাকা 70 টাকার মধ্যে বইগুলো কিনতে পাওয়া যায়। বাহ, চমৎকার। আপনি এগুলো সাজান কিভাবে? এই যেমন ধরুন পুরো বইটাই একটা গল্পের উপরে, এবং আমি যেটা বুঝলাম যে প্রত্যেকটা আলাদা আলাদা করে সিকোয়েন্স করা। হ্যাঁ, রাজহাঁস এবং সম্ভবত একটা বকের গল্প বা কিছু একটা হবে। হ্যাঁ, তাই আপনি এটার মেসেজটা দেন কিভাবে, সাজান কিভাবে, আসলে এর মধ্যে কি থাকে? আচ্ছা, এর মধ্যে থাকে যেটা আসলে গল্পগুলো নাটকের মতো সিকোয়েন্স আকারেই সাজানো, আচ্ছা, এবং প্রতিটা সিকোয়েন্সের একটা আসলে দৃশ্যকল্প থাকে, এবং এই দৃশ্যকল্পটা চিত্রের মাধ্যমে, এখানে তো আর অভিনয় করার সুযোগ নেই নাটকের মতো, ছবির মাধ্যমেই আসলে প্রতিটা দৃশ্য ফোটানো হয়। একটি বাচ্চা ছবি দেখলেই বুঝতে পারছে যে ঘটনা কি ঘটছে, আবার সে পড়লেও বুঝতে পারছে যে আসলে ঘটনাটি কি ঘটছে। এরকম ভাবে গল্পগুলো সাজানো, এবং একদম শেষে গিয়ে লাস্ট লাইনে বা 1-2 লাইনের মধ্যে একটা মেসেজ দেওয়া হয় যে আসলে ভালো বন্ধু হলে সেখানে সুফলটা কি, খারাপ বন্ধু হলে কুফলটা কি, আচ্ছা। বা সৎসঙ্গে যে আমাদের স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এরকম বিভিন্ন নানাধর্মী মেসেজ একদম গল্পের শেষে এটা গিয়ে কি ওরা আমরা নিতে দিচ্ছি। পারে, বুঝতে পারে ওরা এই জন্যই তো গল্পের অবতারণা করা। আমরা যখন কাঠখোট্টাভাবে নীতি কথাগুলো বলি তখন বাচ্চারা নিতে চায় না। আমরা সেই ছোটবেলায় পড়তাম ঈশপের গল্প, হ্যাঁ 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 এবং শেষ বাক্যে একটা মোটা করে লেখা থাকে, এই গল্প থেকে তোমরা কি শিখলে। হ্যাঁ এটা হ্যাঁ, শিখলে। মানে মোরাল অফ স্টোরি একটা Right, থাকে আর কি। right. তো সেরকম গল্পের মধ্যে গল্পের সাথে এমনভাবে বেঁধে ফেলা হয় শিশুদের, যারা পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে থাকে, গল্পের সাথে ইনভলভ হতে থাকে, এবং শেষে গিয়ে গল্পটাই তাদের বলে দেয় যে এটা করে আমরা ঠিক করিনি, চরিত্রটা বলে দেয়, বা এটা যদি করতাম তাহলে ঠিক করতাম। এমনিতে শিশুরা উপদেশ বোধহয় তেমন একটা পছন্দও করে না, খুব না, কাঠখোট্টা উপদেশ বা কড়াভাবে সরাসরি বলা উপদেশ তারা আসলে পছন্দ নিতে করে। চায় না। এটা এই কেউই জন্যই নেয় না। গল্পের অবতারণা করা। এটা কেউই নেয় না, শুধু শিশু না, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শিশুতোষ মন থাকে। মানে ডিরেক্টলি বারবার যেহেতু আমরা বলি ধূমপান করবেন না, ধূমপান করবেন না, ধূমপান সবাই জানে, তারপর তো দেদারসে ধূমপায়ীর সংখ্যা বেড়েই যাচ্ছে। সেটাই। আমরা যেহেতু আপনি আমাদের জন্য আজকে শুধু শিশুতোষ সাহিত্য নিয়ে কথা বলছি, আপনার আরও অন্যান্য দিকগুলো রয়েছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আপনি বেশ কয়েকটা কবিতা নিয়ে আসছেন আমাদের রাঙা সকালের দর্শকদের জন্য একটু পড়ে শোনানোর জন্য। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে একটা দুটো শুনি। হ্যাঁ, একটু মানে বলে আমি শুরু করি যে আসলে শিশুতোষ প্রকাশনা এ পর্যন্ত আমার বেশি, কাব্যগ্রন্থ আছে, 2-1টা গবেষণা গ্রন্থ আছে। তবে আগামী বছর বইমেলায় আমি আসলে আমার বড় বন্ধুদের জন্য বেশ কিছু মানে প্লট মাথায় নিয়েছি, প্রকাশকদের সঙ্গেও কথাবার্তা হয়েছে। কিছু গবেষণাধর্মী বই আমি করব, যেমন শিশু মনস্তত্ত্বটা আমি বুঝি বলেই একটি বই পাণ্ডুলিপি লিখছি, শিশু মন বুঝে করুন আচরণ। অর্থাৎ শিশু মনস্তত্ত্ব বুঝে শিশুদের সঙ্গে ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে কোনটি করা যাবে কোনটি করা যাবে না, এটি নিয়ে একটি গবেষণাধর্মী বই। তারপরে অটিজম নিয়ে আমি অনেক দিন যাবৎ কাজ করি, অটিস্টিক শিশুদের জন্য মানে অটিজম নিয়ে বই, তাদের একটি বই। আদিবাসী মুক্তিযোদ্ধাদের নিয়ে, মুক্তিযুদ্ধে আদিবাসীদের বিরাট ভূমিকা ছিল, যেটি আমরা আসলে জানি না, কারণ সামনে আনা হয় না। অনেকে খেতাব প্রাপ্ত, অনেকে খেতাব ছাড়া, অনেকে সার্টিফিকেট পাননি, কিন্তু যুদ্ধ করেছেন, একদম সশস্ত্র সংগ্রাম করেছেন। এই আদিবাসী মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি বই। তারপরে সাঁওতালদের জীবন জীবিকা নিয়ে, মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন জীবিকা নিয়ে, এগুলো নিয়ে বই। এবং কবিতার বই যেটি অলংকরণ সহ, এখন কবিতার পাঠক বলা হয় যে কমে গেছে, কবিতা পড়তে চায় না, কিন্তু আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখতে চাই আসলে কবিতা কেন পড়তে চায় না পাঠক। সুন্দর কবিতাকে যদি সুন্দর করে অলংকরণ করে পাঠকের হাতে তুলে দেওয়া যায়, তাহলে দেখি যে পাঠকেরা নেয় কিনা, তারা পড়তে উৎসাহিত হয় কিনা। জন্য অলংকরণ সহ কবিতার বই এবং অনেকগুলি উপন্যাস, গল্পগ্রন্থ, প্রবন্ধ, এগুলি আমি আগামী বইমেলা নিয়ে আসার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করেছি। শুভকামনা থাকবে। আমরা একটু শুনি। আর পাশাপাশি আমি পুঁথি নিয়ে কাজ করছি। পুঁথি সাহিত্য প্রায় বিলুপ্ত, প্রায় আর কি। আমরা গ্রামে গঞ্জে আগে যে পুঁথি শুনতাম, গ্রামের দাওয়ায় বসে লণ্ঠন এবং কুহিবাতের আলোয় আমাদের দাদা নানা নানিরা যে পুঁথি সুর করে পুঁথি পড়তেন, রাত জেগে সবাই সেই পুঁথি পড়তো, আহ উহ করতো, অর্থাৎ গল্পের সঙ্গে মিশে, কাহিনীর সঙ্গে মিশে যেত, গল্প জগৎ তৈরি হতো। আমি নিজেও আমার দাদার কণ্ঠে শুনেছি, আমি যখন ছোট ছিলাম, অতটা বুঝিনি কিন্তু শুনেছি। তো এখন আমার ভীষণ ইচ্ছে যে পুঁথি নিয়ে কাজ করার, পুঁথি সাহিত্যটাকে আবার ফিরিয়ে আনার। তো এজন্য আমি পুঁথিয়াল নামে একটি গ্রুপ তৈরি করেছি। আমার এক বন্ধু ছিল, সে এখন প্রবাসী, আমি দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি। তো পুঁথি নিয়ে কাজ করছি। আমি একটি পুঁথি এখন
একটু পড়তে চাই। নিশ্চয়ই। এটি একটি সংখ্যালঘুদের কাহিনী নির্ভর। আমাদের দেশে তো সংখ্যালঘুদের উপরে অনেক অত্যাচার হয়, মাঝে মাঝেই আমরা কেমন যেন বর্বর হয়ে উঠি। তো এরকম একটি ঘটনা আমি শুনেছিলাম। এই ঘটনা সত্য ঘটনা অবলম্বনে আমার লেখা একটি পুঁথি। আমি সংখ্যালঘু, নামটি রঘু, রঘু শ্রীমান দাস। চোখের জলে বলছি শোনেন করুণ ইতিহাস। এত বছর পরে নিজের ঘরে হানা দিল ভাই। আমার বাড়ির পাশের বাড়ির মুসলিম উদ্দিন সাই অতি ধর্মভীরু সেজন বড় দিনদার পরহেজগার। শুনছি সেজন পীর মাজারের আদম খেদমতগার। ইয়া লম্বা দাড়ি বাড়ি বাড়ি এলেম তালিম করে। সেজন আমার ঘরের চালায় আগুন দেবার পারে। আমি কেমনে ভাবি একটাই দাবি ভাই সকলের কাছে। হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কিবা বিভেদ আছে, একই মাটির সন্তান করি সন্ধান কোন দোষেতে হায়। সাত পুরুষের মন্দিরে মা শতখণ্ড হয়। কিসের প্রতিহিংসা চাই মীমাংসা ভাইয়ে ভাইয়ে যদি। লড়াই করি দিবানিশি বহাই রক্তের নদী। কিসের মানুষ আমরা গায়ের চামড়া একই রক্ত লাল। মানব জাতি একই জ্ঞাতি আমরা চিরকাল। ধর্ম যার যার আচার পর সমাচার সকল ধর্মের নীতি। একই কথা বলে রে ভাই, একই রীতিনীতি বলে শান্তির কথা। তাই অযথা কেন দাঙ্গা করি। ভেদাভেদ ভুলে এসো সুন্দর সমাজ গড়ি। একটাই ধর্ম সেটা মানব ধর্ম, করি মহৎ কর্ম। চমৎকার, এটি একটি খুবই সত্য চমৎকার। কাহিনী কৃতজ্ঞতা নির্ভর। আসলে। এরকম অনেক পুঁথি আমি অলরেডি লিখে একটি পাণ্ডুলিপি তৈরি করছি এবং পুঁথিয়াল গ্রুপটি আমরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করব। ইচ্ছে আছে পহেলা বৈশাখ। জি। তবে মাছরাঙা টেলিভিশনের মাধ্যমে আজকে আমার এক প্রকার আত্মপ্রকাশ হয়ে গেল বলা চলে পুঁথিতে, কারণ আমি পুঁথি আনুষ্ঠানিকভাবে কোথাও অনেক অনেক এখনো কৃতজ্ঞতা করিনি। আসলে এই বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন। নিউটন নামটা কি পারিবারিকভাবেই দেয়া নাকি কোনো ঘটনাক্রমে? আসলে এটি আমার চাচার দেয়া নাম। ছোটবেলায় নাকি আমি সব মানে এখন যেরকম বিজ্ঞান বক্স বের হয়েছে, শিশুরা এগুলো নাড়াচাড়া করে, আমরা তো সময় বিজ্ঞান বক্স ছিল না তখন। ওই যেটাকে বলা হয় ছোট ছোট কাঠি দিয়ে নাকি আমি ইনজেকশনের মতো তৈরি করতাম, বড়দেরকে ইনজেকশন দিতাম, এরকম কিছু কিছু মানে বিজ্ঞান ভিত্তিক নাড়াচাড়া ছিল। এগুলো দেখে আমার চাচার ইচ্ছে হয়েছিল ছেলে বোধহয় একসময় বিজ্ঞানী মতো কিছু একটা হবে। তো নিউটনের নামের সঙ্গে নাম মিলিয়ে নাম রেখেছিল, যেটি আসলে কোনোভাবেই আমি মানে বিজ্ঞানের দিকে যাইনি। ইন্টারমিডিয়েট পর্যন্ত বিজ্ঞান পড়ার পর আমি আসলে বাংলা সাহিত্য নিয়ে পড়েছি, জি। তার নামটিও হয়ে গেছে। আপনার অনেকগুলো পরিচয়ই আছে, কিন্তু আমরা বারবার বলছি শিশু সাহিত্যিক, আপনি নাট্যকার, আপনি গীতিকবি, অনেকগুলো গান লিখেছেন আপনি এবং খুব সফলভাবে সেগুলো বাজারে এসছে। এছাড়া সাংবাদিকতাও পেশার সঙ্গেও ছিলেন। তো এই পেশাগুলো নিয়ে বা এই সেক্টরগুলো নিয়ে একটু জানতে চাই, নাট্যকার হওয়া, গীতিকবি হয়ে ওঠা বা। হ্যাঁ, আমার সাহিত্যকর্মের পেছনে প্রধান অনুপ্রেরণা আমার বাবা। আমার নাটকেও বলা চলে যে বাবার মাধ্যমেই আমার আসা। বাবা একসময় প্রচুর বেতার নাটক শুনতেন। আসলে বেতারই বিনোদনের প্রধান মাধ্যম ছিল তখন। টেলিভিশন ঘরে ঘরে ছিল না, আমাদের ঘরেও ছিল না একেবারে ছোটবেলায়। তো দেখতাম বাবা রেডিও নাটকগুলো শুনছে মনোযোগ দিয়ে, সাথে সাথে আমিও শুনতাম। আর দেখতাম যে সংলাপের মধ্য দিয়ে চরিত্রগুলো কেমন জীবন্ত হয়ে ওঠে, একটি মজার ব্যাপার আমার কাছে মনে হতো। দেখতে পেতাম না কিন্তু মনে হতো দৃশ্যগুলো আমি দেখছি। তো এটা দেখে দেখে আমার খুব ইচ্ছে করতো আমি যদি এরকম বেতার নাটক লিখতে পারতাম। তারপর ঢাকায় পড়াশোনার সুবাদে ঢাকায় চলে আসার পর আমি বেতার নাটক লিখতে শুরু করলাম এবং প্রথম নাটক দিয়েই আমি বাংলাদেশ বেতারে অ্যানলিস্টেড হয়ে গেলাম। তখন থেকে নিয়মিত বেতারে নাটক লিখেছি, অনেক নাটক লিখেছি বেতারে। এরপরে একসময় আসলে টেলিভিশনের যখন স্যাটেলাইট অনেকগুলো চ্যানেল এসে গেল, অনেক নাটক প্রচারিত হতে শুরু করলো, তখন আসলে আমিও আলটিমেটলি টেলিভিশন নাটক লেখার দিকে ঝোঁকটা বেড়ে গেল এবং লিখতে শুরু করলাম। এবং প্রথমেই আমার একটি ধারাবাহিক নাটক
বাংলাদেশ টেলিভিশন একটা বিটিভিতে প্রচারিত হলো 13 পর্বের ধারাবাহিক অরণ্যে আধার শিরোনামে। নাটকটি দারুণ আলোচিত হলো, অনেকে আমাকে অভিবাদন জানালো, শুভেচ্ছা জানালো, উৎসাহিত করলো এবং আমি লিখতে শুরু করলাম। পরবর্তীতে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে আমার 5টি ধারাবাহিকের মধ্যে দীর্ঘ ধারাবাহিক ছিল 3টি, জি। অনেক মানে বড় ধারাবাহিক, এগুলো প্রচারিত হয়েছে। আর টেলিফিল্ম এবং খণ্ডনাটক মিলিয়ে আসলে 30-এরও অধিক, 40-এর কাছাকাছি তার মানে অনেকগুলো হবে নাটক আর কি কি। লেখা হয়েছে আসলে? হ্যাঁ, তো লিখেছি। নাটক লেখার পাশাপাশি নিজেও নাটক করেছেন। আসলে সেই কিছু কিছু বিষয়েও শুনি। চরিত্র লিখতে গিয়ে কেন যেন মনে হতো যে এই চরিত্রটা মনে হয় আমার আমার জন্য, সাথেই যায়। মনে হয় এই চরিত্রটা আমি এই সুযোগটা আর কাউকে দিতে চাই না। এরকম কিছু চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির ব্যাপ্তি খুব বড় বা বেশি ছিল এমন না, কিন্তু কিছু করার সুযোগ ছিল, কিছু বলার সুযোগ ছিল চরিত্রগুলোর মধ্য দিয়ে। এরকম কিছু চরিত্রে আমি কাজ করেছি, অভিনয় করেছি আর কি। বিউটিফুল। পাশাপাশি গানও লিখেছেন, আমরা সেই বিষয়ে কিবরিয়া বলছিল। তো 30টির, আমি যেটা শুরুতেই বলছিলাম, আপনি 30টির অডিও অ্যালবামে আপনার লেখা গান রয়েছে, চলচ্চিত্রেও গান লিখেছেন। তো গান লেখা শুরু কবে থেকে হলো আসলে? এক্ষেত্রেও আমি আমার বাবার কাছেই ফিরে যাব আবার। জি। আমি ছোটবেলায় পড়তে শেখার পরে দেখেছি আমার বাবার 2-3টে বেশ বড় বড় সাইজের গানের খাতা ছিল। বাবা বেতারে গান শুনতেন এবং সাথে সাথে লিখতেন, শুনে শুনেই লিখতেন। এরকম অসংখ্য গান দিয়ে খাতাগুলো ভরা ছিল। এই সময়ের যে গানগুলো কালজয়ী গান আমরা যেগুলোকে বলছি, যেগুলো টিকে আছে, সেই গানগুলো আমি বাবার খাতা থেকে পেতাম। বাবা সুর করে গাইতেন। বাবা বেতারে টুকটাক গান গাইতেন আর কি। রাজশাহী বেতারেও উনি সুযোগ পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে গান ওনার করা হয়নি। কিন্তু আমার মধ্যে গানের আসলে কি বলবো বীজটি উনি বুনে দিয়েছিলেন। তো পরবর্তীতে আমি গান লিখতে শুরু করি এবং বাংলাদেশ বেতারে গান জমা দিই এবং অ্যানলিস্টেড হয়ে যাই 25টি গান জমা দিয়ে। পরবর্তীতে বেতারে অসংখ্য গান প্রচারিত হয়েছে। এরপরে আমি আসলে শিল্পীদের সঙ্গে এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করি এবং দেশের বলা চলে প্রায় সব জনপ্রিয় শিল্পীদের কণ্ঠেই আমার গান গীত হয়েছে। প্রায় 30টিরও বেশি অডিও অ্যালবাম বাজারে আছে এবং কিছু অ্যালবাম বেশ ব্যবসা সফল হয়েছে। চলচ্চিত্রেও কিছু গান লিখেছি, এখনো লিখছি। এভাবে গানের সঙ্গে তার মানে কি লেখালেখি কি ফুল টাইম প্রফেশন হিসেবে নিলেন নাকি পাশাপাশি অন্য কিছু করছেন? আসলে আমি একটি টেলিভিশন চ্যানেলে গান বাংলাতে আমি কর্মরত আছি। ওইখানে রিসার্চ টিমের সঙ্গে আছি, প্লাস হচ্ছে ওখানে অন্য একটি ডিপার্টমেন্টে একটি ভালো দায়িত্ব পালন করতে হয় এবং লেখালেখি, পাণ্ডুলিপি রচনা থেকে শুরু করে কোনো অফিসিয়াল চিঠি লেখার কাজগুলো আমাকে করতে হয়। বলা চলে লেখালেখি আমাকে প্রফেশনে আমাকে কোনোভাবেই ছাড়েনি। লেখালেখির সঙ্গেই আছি, প্রফেশনটা লেখালেখি সে অর্থে বলা চলে। তবে সাংবাদিকতা আমার দিয়ে ক্যারিয়ার শুরু। এই পরিচয়টা দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। বিনোদন সাংবাদিকতা থেকে শুরু করে সিরিয়াস সাংবাদিকতা করেছি, এখন পর্যন্ত সংবাদপত্র শিল্পের সঙ্গে আছি। বিউটিফুল। এমনিতেই যে লেখা, এত এত গল্প, প্রত্যেকটা লেখাই তো এক একটা গল্প। এই গল্পগুলো কি হয়, মানে আপনি আপনার ইমাজিনেশন থেকে ক্রিয়েট করেন নাকি প্রাত্যহিক জীবনে যা ঘটে যাচ্ছে আপনার সঙ্গে সেটাকেই চিন্তার জায়গা থেকে একটা অন্যরকম মোড়ক দিয়ে দেওয়া? আসলে বাস্তবতা এবং কল্পনায় দুটির মিশেল না হলে কোনো লেখাই আসলে সফল হয় না। যেরকম একেবারে নিরেট প্রবন্ধ আমরা খুব বেশি পড়তে চাই না, আর নিরেট গল্প হলে, নিরেট নাটক, এটা আসলে কেউই শুনতে চাইবে না, দেখতে চাইবে না বা পড়তে চাইবে না। সেহেতু ফ্যান্টাসির আশ্রয় অবশ্যই নিতে হবে। তবে ফ্যান্টাসি যেন অতিমাত্রায় না হয়ে যায়, বাস্তবতা বিবর্জিত না হয়ে যায়, তাহলে আমাদের আসলে মূল বক্তব্যটা ব্যাহত হবে। এই জন্য সত্য ঘটনা প্রসূত, কল্পনাশ্রিত ঘটনা নিয়ে যে সাহিত্যগুলো তৈরি হয় সেগুলোই কালজয়ী হয়, সেগুলোই পাঠকপ্রিয় হয় এবং টিকে থাকে। সুতরাং বাস্তবতা এবং কল্পনা আমি দুটোরই মিশেল ঘটানোর চেষ্টা করি আমার লেখায়। ওকে, এই ফ্যান্টাসি মেশানোটা, এটা কি মানে শুধুমাত্র বিনোদনের জায়গা থেকে বা পড়ার জায়গা থেকেই আমরা বলবো, নাকি এটা সাহিত্য মানের জায়গা থেকেও প্রয়োজন রয়েছে আসলে? না, সাহিত্য মানের জায়গা থেকে তো প্রয়োজন রয়েছেই, কারণ সাহিত্যের আসলে প্রাণ তো সাহিত্য মান। কারণ অর্থহীন সাহিত্য বা শুধুমাত্র লেখার জন্য লেখা, আরোপিত কোনো বিষয় মানে তুলে আনা, এটি তো মানে সফল হবে না। যার কারণে আসলে প্রাত্যহিক জীবনে এবং লেখার মানের ব্যাপারে ফ্যান্টাসিটা
অবশ্যই প্রয়োজন রয়েছে, তবে কোনো মতেই বাস্তবতা বিবর্জিত নয়, নীতি নৈতিকতা বহির্ভূত নয়। এটি আমি মানে ফ্যান্টাসি হতে হবে, এমন ফ্যান্টাসি যে ফ্যান্টাসি আমার জীবনকে টাচ করে যায়, যে ফ্যান্টাসি নিঃসন্দেহে যেন মনে হয় যে এই গল্পটা কোনো না কোনো ভাবে আমার জীবনের কোনো অংশের সাথে মিলে যায়, সম্ভব হলেও হতে পারতো বা হলেও সম্ভব হতে পারতো। হ্যাঁ, Right. আমরা যেন কখনো চরিত্রের সাথে নিজেকে মেলাতে পারি, বা আমার পারিপার্শ্বিক চরিত্রগুলোও যেন মেলে। কিছু একটা এরকম টুইস্ট থাকা প্রয়োজন, না হলে সেটি আসলে সফল হবে না সেই সাহিত্যটা। একদম একমত। যেহেতু আমরা শেষের দিকে চলে এসেছি, আপনার নিজের পাঠ্যাভ্যাস নিয়ে একটু কথা বলতে চাই। আপনি যখন সময় পান তখন কার বই পড়তে ভালো লাগে বা কাদের সম্পর্কে জানেন, বোঝেন? আমি আসলে মানে কি বলবো, আমি যেরকম খাবার দাবারের ক্ষেত্রে বলি আমি সর্বভুক, সেরকম পড়ার ক্ষেত্রে আমি বলি আমি মানে সর্বপাঠক। আচ্ছা, আমি একদম অখ্যাত লেখা থেকে শুরু করে বিখ্যাত যারা লেখক, কালজয়ী যারা লেখক, বিশ্ব সাহিত্যের যারা বরেণ্য লেখক, সবার বই পড়ার চেষ্টা করি। এবং যে ছেলেটি মেলার মধ্যে নতুন বই প্রকাশ করে হাতে হাতে নিয়ে ঘুরছে, আমি তার বই উপযুক্ত মূল্য দিয়ে কিনে পড়ার চেষ্টা করি যে ছেলেটি কি লিখেছে, চমৎকার। তার বক্তব্যটা কি। যদি সে ভালো লিখে থাকে তাহলে আমি যেটা চেষ্টা করি, একজন প্রকাশকের কানে কানে বলার চেষ্টা করি, ভাই ছেলেটি ভালো লেখে, একটু তার লেখাগুলো পড়ে রাইট, দেখতে আমরা পারেন। এখান থেকে শেষ করতে চাই এবং একটা মেসেজ দিতে চাই, যারা নতুন লেখা বইমেলাতে নিয়ে আসেন, এদের একটা বই বের করার পেছনে স্বপ্ন, পরিশ্রম এবং যে সাধনা থাকে, আমার মনে হয় নতুন বই আপনাদের বেশি বেশি কেনা উচিত, কারণ এটা তার যে যত্নবান সে হয় সেটা অতুলনীয়। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আপনি আমাদেরকে দিলেন, আমাদের রাঙা সকালকে সত্যি সত্যি রাঙিয়ে দিলেন। অনেক শুভকামনা থাকছে আপনার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনের রুচিশীল দর্শকদের যারা মাছরাঙা দেখেন। আমি নিজে মাছরাঙার দর্শক, আপনারা মাছরাঙা দেখবেন, মাছরাঙার সঙ্গে থাকবেন।